নমস্কার বন্ধুরা, বসন্তের এই জাগ্রত দ্বারে এবারে আমি চলেছি পুরুলিয়ায় পলাশ ফুলের লাল রঙে চারিদিকের আগুন ঝরা রূপ দেখতে। তাই এবারে আমার ভ্রমণের ঠিকানা পুরুলিয়ার গড় সার্কিট, যেখানে প্রকৃতি যেমন তার রূপের ডালি সাজিয়ে রয়েছে, ঠিক তেমনই রয়েছে ইতিহাসের অধ্যায়। আপনারা যারা বসন্তে মার্চ মাসে পুরুলিয়া ঘুরতে যেতে চান এবং যারা পুরুলিয়ার গড় সার্কিট ঘুরতে যেতে চান, তাদের এই ভিডিও বেশ কাজে আসবে। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে আমি ধরব 18013 হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। সেই বোকারো স্টিল সিটি এক্সপ্রেসে করে এবারে আমরা চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। আমরা যাব হাওড়া স্টেশন থেকে আদ্রা স্টেশন। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার সময় হচ্ছে 12:05 আর আমরা গিয়ে নামবো আদ্রা স্টেশনে। সেই আদ্রা স্টেশন পৌঁছানোর টাইম 5:15। আমরা ভ্রমণ করব 18013 হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেসে। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার সময় 12:05 এবং ট্রেনটি ওই ভোরেই আদ্রা জাংশন গিয়ে পৌঁছবে 5:15। ট্রেনটি এই 13টি স্টপের সাথে 283 কিলোমিটার জার্নি করতে সময় নেবে 5 ঘন্টা 10 মিনিট। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া 200 টাকা, 3 টায়ার এসির ভাড়া 505 টাকা এবং জেনারেল টিকিটের দাম 105 টাকা। আমাদের ট্রেন 18013 বোকারো স্টিল সিটি এক্সপ্রেস 12:12 হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। 7 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো। দেখা যাক কাল সকালে আদ্রা স্টেশন কখন গিয়ে পৌঁছায়। আপনারা একদিনে কিভাবে পুরুলিয়ার গড় সার্কিট সঙ্গে পলাশ ফুলের বাগান ঘুরে দেখবেন, সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে দিন। ট্রেন একে একে বাউরিয়া ফুলেশ্বর স্টেশন ছাড়িয়ে ছুটে চলেছে তার নিজ গন্তব্যে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রেল লাইনের দুপাশে পলাশ ফুলের গাছ চোখে পড়তে থাকলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আদ্রা জংশন। এখন সময় 6:15। আমাদের ট্রেন আদ্রা জংশন এসে পৌঁছানোর কথা ছিল 5:15, কিন্তু ট্রেন 1 ঘন্টা লেটে 6:15 আদ্রা জংশনে এসে পৌঁছেছে। তো চলুন এখান থেকে তাহলে যাওয়া যাক আজকের আমাদের এই পুরুলিয়া ভ্রমণের প্রথম পয়েন্ট, জয়চণ্ডী পাহাড় ও তার উপরেই অবস্থিত জয়চণ্ডী মায়ের মন্দিরে। চলুন। আদ্রা স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব 4 কিলোমিটার। টোটোতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, আর ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। আমরা এখন এসে পড়েছি হীরক রাজার দেশে। না, হীরক রাজার দেশে সেরকম কোনো জায়গা নেই। এটা হচ্ছে সেই জায়গা যেখানে 1977 সালে সত্যজিৎ রায় পরিচালিত আমাদের সবার প্রিয় হীরক রাজার দেশে যেখানে শুটিং হয়েছিল, সেই শুটিং স্পট পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ের মাঠে। আর এই জয়চণ্ডী পাহাড়ের উপরেই রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। চলুন তাহলে উপরে যে রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির, সেই জয়চণ্ডী মাতার মন্দিরে যাওয়া যাক। চলুন।
এখানে জয়চণ্ডী পাহাড়ের উপরে ওঠার জন্য বানানো রয়েছে সিঁড়ি। এই ফ্ল্যাট সিঁড়ি ধরে আপনারা খুব সহজেই জয়চণ্ডী পাহাড়ের একদম শিখরে পৌঁছাতে পারবেন। এই পাহাড়টি হলো একটি পাহাড় শৃঙ্খলা। এটি বেশ কয়েকটি পাহাড় নিয়ে গঠিত, যাদের প্রতিটির নিজস্ব নাম আছে, যেমন যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, রামসীতা ইত্যাদি। মহান পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত বাংলা চলচ্চিত্র হীরক রাজার দেশের সিনেমায় একটি দৃশ্যে উদয়ন পণ্ডিতের সঙ্গে গুপি বাঘার সাক্ষাতের দৃশ্যটি এই পাহাড়ের একটি গুহায় দৃশ্যায়ন হয়েছিল। এই পাহাড়টির উচ্চতা 800 ফুট। মন্দিরে বা পাহাড়ের শিখরে পৌঁছানোর বেশ কিছুটা আগে আপনারা এই রকম একটি সীমাফোর টাওয়ার দেখতে পাবেন। এটি 1818 থেকে 1830 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মাণ হয়েছিল। তৎকালীন সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি 8 থেকে 10 মাইল অন্তর এই রকম একটি করে টাওয়ার নির্মাণ করিয়েছিলেন। এটি মূলত কলকাতা ফোর্ট উইলিয়াম থেকে চুনার ফোর্টে কোনো নির্দেশ পাঠানোর জন্য ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীকালে 1854 খ্রিস্টাব্দে টেলিগ্রাম আবিষ্কার হওয়ার পরে এগুলির কাজ বন্ধ হয়ে যায়। পাহাড়ের শিখরে পৌঁছানোর সাথে সাথেই আপনাদের প্রথম নজরে পড়বে শ্রী শ্রী বজরংবলী মন্দির, এবং তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। মন্দিরে নিত্য পুজো হয়। প্রতিদিন সকাল 9টা থেকে এই পুজো শুরু হয়। আমি এখন রয়েছি জয়চণ্ডী পাহাড়ের উপরে, আর আমার সামনেই রয়েছে ওই যে জয়চণ্ডী মাতার মন্দির, আর তার ঠিক পাশেই রয়েছে বজরংবলী মন্দির। আর পাহাড়ের উপর থেকে আশেপাশের যে ভিউটা দেখতে পাওয়া যায় সেটা ঠিক এই রকম। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখন, ওটা হচ্ছে এই জয়চণ্ডী পাহাড়ের ইউথ হোস্টেল। তো আপনারা এসে এখানেও থাকতে পারেন। তো একদম ঠিক জয়চণ্ডী পাহাড়ের ঠিক নিচেই, একদম পাদদেশে অবস্থিত। আর ওইখান থেকে ওই যে নিচে দেখতে পাওয়া যাচ্ছে জয়চণ্ডী পাহাড়ে ওঠার ওই যে গেটটি, ওইখান থেকে হাঁটা আরম্ভ করে এই রাস্তা দিয়ে এইদিকে যে রাস্তাটি চলে গিয়েছে, এই রাস্তা যেটা সিঁড়ি বানানো রয়েছে, মোটামুটি 480 থেকে 500টি সিঁড়ি পেরিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন এই রাস্তা ধরে এই জয়চণ্ডী পাহাড়ের উপরে। এই জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে যে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা এক কথায় অসাধারণ। এই যে দেখুন একবার। জয়চণ্ডী পাহাড় থেকেই আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। গড়পঞ্চকোট, বরন্তি ও ভেটি গ্রামে পলাশ ফুলের বাগান দেখার জন্য। ভাড়া পড়েছিল 650 টাকা। আপনারা চাইলে জয়চণ্ডী পাহাড় থেকে 1 কিলোমিটার দূরে রঘুনাথপুরে এসে সেখান থেকে অটো বা টোটো ভাড়া করে নিতে পারেন। আর আপনারা যদি এই জয়চণ্ডী পাহাড়ের আশেপাশে থাকতে চান তাহলে এই রঘুনাথপুরেও অনেক হোটেল বা লজ পেয়ে যাবেন।
রঘুনাথপুর থেকে গড় পঞ্চকোটের দূরত্ব 20 কিলোমিটার। টোটোতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার মতো। গড় পঞ্চকোট পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এটি অতীতে শিখর রাজবংশের রাজধানী ছিল, যা আজ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গড় পঞ্চকোটে প্রবেশের সাথে সাথেই আপনারা যে জিনিসটি সর্বপ্রথম দেখতে পাবেন সেটি হলো আদি কল্যাণেশ্বরী মন্দিরের ধ্বংসাবশেষ। আমি এখন রয়েছি গড় পঞ্চকোটের ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলোর মধ্যে অন্যতম পঞ্চরত্ন মন্দিরে। অন্যান্য মন্দিরগুলোর মধ্যে এই পঞ্চরত্ন মন্দিরটি কিছুটা সংস্কারের কাজ হলেও এর গায়ের যে আসল কারুকাজ সেটা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। গড় শব্দের অর্থ দুর্গ, আর পঞ্চ মানে 5 এবং কোট শব্দের অর্থ গোষ্ঠী। শোনা যায় রাজা দামোদর শেখর 80 খ্রিস্টাব্দে পুরুলিয়ার ঝালদা অঞ্চলের 5 জন আদিবাসী সর্দারের সাহায্যে এই স্থানে তার রাজত্ব গড়ে তোলেন। সেই থেকেই এই জায়গাটির নাম গড় পঞ্চকোট। এখানে আপনারা দেখতে পাবেন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজবাড়ি, রানীমহল, দরবার কক্ষ সহ অসংখ্য স্থাপত্য। টেরাকোটা স্থাপত্যের অসংখ্য মন্দিরের মধ্যে 2টি ভগ্নপ্রায় জোড়বাংলো মন্দির, 3টি পঞ্চরত্ন মন্দিরের মধ্যে একটি সংস্কার করা হয়েছে। প্রায় 12 বর্গ মাইল এলাকা জুড়ে গড়টি সুরক্ষিত ছিল। উত্তরে পঞ্চকোট পাহাড় এবং বাকি 3 দিকে পরিখা, এবং পরিখার পাশে মাটির উঁচু প্রাচীর, এবং সেই উঁচু প্রাচীর জুড়ে কাঁটাযুক্ত বাঁশের ঘন ঝোপ লাগিয়ে 30-স্তরীয় নিরাপত্তা বলয় নির্মাণ করা হয়েছিল। গড় পঞ্চকোটে চারুলতা রিসর্টের পাশ দিয়ে যে রাস্তা চলে গিয়েছে সেই রাস্তা দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে আপনারা পঞ্চকোট পাহাড়ের উপরে থাকা মন্দিরটি দেখে নিতে পারবেন। আমরা এখন চলেছি পঞ্চকোট পাহাড়ের জঙ্গলের রাস্তার মধ্য দিয়ে। আমাদের হাতে সময় কিছুটা কম থাকার জন্য আমরা আর পাহাড়ের উপরে উঠলাম না, কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা অবশ্যই ওপরে উঠবেন। সারাদিনের ঘোরাঘুরির মাঝে খাওয়া দাওয়াও তো করতে হবে। এখানেই রয়েছে বেশ কয়েকটি হোটেল, তাই আপনারা চাইলে এইখানেই দুপুরের খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এছাড়াও ঘর সাজানোর জন্য বা প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য কেনাকাটাও এখানে থাকা দোকানগুলো থেকে আপনারা করে নিতে পারেন। এই গড় পঞ্চকোটের আশেপাশেও আপনারা প্রচুর পলাশ ফুলের গাছ দেখতে পাবেন পলাশ ফুলে চারিদিকের আগুন ঝরা রূপ। গড় পঞ্চকোট দেখে আমরা এখন চলে এসেছি বড়ন্তি ড্যামে। গড় পঞ্চকোট থেকে বড়ন্তি ড্যামের দূরত্ব 13 কিলোমিটার। তিন দিক পাহাড় দিয়ে ঘেরা এই বড়ন্তি ড্যাম আপনাদের বেশ ভালো লাগবে। এইখানেই দেখবেন ছোট ছোট ছেলেমেয়েরা পলাশ ফুল দিয়ে মালা গেঁথে বিক্রি করছে, দাম 10 টাকা ও 20 টাকা। গড় পঞ্চকোট দেখে আমি এখন এসে পৌঁছেছি বড়ন্তি ড্যামে। আমার বাম দিকেই রয়েছে বড়ন্তি ড্যাম। আর এই বড়ন্তি ড্যাম এলে আপনারা এর আশেপাশে বেশ ভালো পরিমাণেই পলাশ ফুল দেখতে পাবেন। এখানে আশেপাশে বেশ ভালোই পলাশ ফুল ফুটে রয়েছে।
এই বড়ন্তি ড্যাম থেকে সূর্যাস্ত দেখতে বেশ ভালো লাগে। মানে সূর্যাস্তের যে দৃশ্যটা সেটা বেশ মনোরম। আপনারা বড়ন্তি ড্যাম এলে অবশ্যই চেষ্টা করবেন বিকালের দিকে আসার, যাতে সূর্যাস্তের যে মনোরম যে দৃশ্যটা সেটা উপভোগ করতে পারেন। আপনারা এই গড় সার্কিট ভ্রমণে এসে চাইলে বড়ন্তিতে একটি রাত্রিবাসও করতে পারেন। সেই জন্য বড়ন্তিতে আপনারা বেশ কিছু রিসর্ট ও হোটেলস পেয়ে যাবেন। তার মধ্যে বেশ কয়েকটি নম্বর আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বড়ন্তি লেক দেখে এখন আমরা চলেছি আজকের আমাদের সাইট সিনের শেষ পয়েন্ট এবং সব থেকে আকর্ষণীয় পয়েন্ট ভেটি গ্রামের পলাশবন দেখতে। বড়ন্তি লেক থেকে এই ভেটি পলাশবনের দূরত্ব 5.5 কিলোমিটার। টোটোতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। ভেটি গ্রামের সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হলো মুরাডি। এই মুরাডি স্টেশন থেকে ভেটি গ্রামের দূরত্ব 4 কিলোমিটার। আপনারা যদি প্রচুর পলাশ ফুলের গাছ ও পলাশ ফুলে চারিদিকে আগুনের মতো লাল হয়ে থাকার দৃশ্য দেখতে চান, তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে এই ভেটি গ্রামের পলাশবনে। আপনারা চাইলে খুব সহজেই আসানসোল স্টেশন থেকে মুরাডি স্টেশন চলে আসতে পারেন। আসানসোল স্টেশন থেকে মুরাডি আসার অনেক ট্রেন আছে। সময় লাগবে মোটামুটি 35 থেকে 40 মিনিট। এছাড়াও আপনারা সড়ক পথে আসানসোল থেকে ভেটি গ্রামে চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আসানসোল থেকে বাসে আসতে হবে সুভাষ রোড এবং সেখান থেকে একটি টোটো করে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন 8 কিলোমিটার দূরে ভেটি গ্রামে। আমরা এখন এসে পড়েছি ভেটি গ্রামে। আর ভেটি গ্রামে যে পলাশ বনটা রয়েছে সেটা ঠিক এই রকম লাল হয়ে রয়েছে। এই দেখুন, রাস্তার দুপাশে পলাশ ফুল একদম ভর্তি। আপনারা যদি পলাশ ফুল দেখতে চান এবং পলাশের যে বাগান, এক কথায় আপনারা যদি পলাশ ফুল দেখতে চান এবং পলাশ ফুলের যে বাগান সেটা দেখতে চান, তাহলে এই ভেটি গ্রামে আপনাদের অবশ্যই আসতে হবে। বড়ন্তি থেকে ভেটি গ্রামের দূরত্ব 4.5 কিলোমিটারের মতো। সময় লাগলো 15 থেকে 20 মিনিট। তো চারিদিকটা দেখুন, একটু পুরো লাল হয়ে আছে। মারাত্মক সুন্দর লাগছে এই জায়গাটা, অসম্ভব সুন্দর। তো আপনারা যদি চান যে পলাশ ফুল দেখব, তাহলে কিন্তু বড়ন্তি দেখে এই ভেটি গ্রামে অবশ্যই আসতে হবে। ফাগুনের হাওয়ায় এই লাল পলাশের আগুন ঝরা রূপ দেখতে এই বসন্তে আপনার নয়া ডেস্টিনেশন হতেই পারে এই ভেটি গ্রামের পলাশবন। আসলে এই সময় এই জায়গায় এলে প্রকৃতির অপরূপ শোভা সঙ্গে লাল পলাশ দেখে আপনার পটে আঁকা ছবির থেকে কম কিছু মনে হবে না। তাহলে আর দেরি না করে আজই বেরিয়ে পড়ুন শাল পিয়াল পলাশের দেশ পুরুলিয়ার ভেটি গ্রামের উদ্দেশ্যে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর এই ভ্রমণ সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে। ঘুরতে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
আর একবার তুলে নেবো। এই তন্ময়, তুই এগো এগো এগো, গিয়ে পয়সাটা দে, আমার ব্যাগের মধ্যে থেকে সেরকম হয়ে নিয়ে দে। যেটা বলছি শোন, এটা দিয়েছ না, ওটা দিয়ে যাবি।